দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মতি নন্দীর লেখা পনি যে গল্পটি রয়েছে ক্লাস 10 এর অন্তর্গত, অর্থাৎ যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই গল্পটির অনেকগুলি পর্ব রয়েছে, 1 2 3 4 5 6 করে অনেকগুলি পর্ব রয়েছে। আমরা পরপর প্রত্যেকটি পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম আমরা যে 1 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেই 1 নম্বর অধ্যায়টিকেও আমরা দুটি ভাগে ভাগ করব, অর্থাৎ আমি চাইছি ছোট ছোট করে ভিডিও বানানোর। মোট কথা 10-11 মিনিটের 12 মিনিটের ভিডিও তৈরি করব, যাতে তোমাদের দেখতে খুব সুবিধা হয়। অর্থাৎ বড় ভিডিও না বানিয়ে আমি ছোট ছোট ভিডিও তৈরি করছি। আর আমরা যে বইটি নিয়ে আলোচনা করব এই দেখো বইটি কোনি মতি নন্দীর লেখা। তো এই বইটি নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করছি। প্রথমে আমরা 1 নাম্বার যে অধ্যায়টি সেই 1 নাম্বার অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি প্রথম অধ্যায়। আজ বারুণী। বারুণী হলো একটা উৎসব। এই উৎসবে সকলে গঙ্গায় স্নান করে এবং কাঁচা আম বিসর্জন দেয়, অর্থাৎ কাঁচা আমের উৎসর্গ করে সেই গঙ্গার উদ্দেশ্যে। সেই বারুণী হলো আজ। গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। ওই যে বললাম সবাই গঙ্গায় আম বিসর্জন দেয়, সেই জন্য গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি। ঘাটে থই থই ভিড়, বয়স্কদের ভিড়টাই বেশি। সদ্য ওঠা কাঁচা আম মাথার উপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে, অর্থাৎ যে কাঁচা আমটি কিনে নিচ্ছে বা যে যার মতো বাড়ি থেকে নিয়ে এসেছে সেই কাঁচা আমটি মাথার উপরে দিয়ে ডুব দিচ্ছে এবং ডুব দিয়ে উঠেই সেই কাঁচা আমটি গঙ্গার উদ্দেশ্যে বিসর্জন দিয়ে দিচ্ছে, অর্থাৎ ফেলে দিচ্ছে। ভেসে যাচ্ছে আম, কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে, কেউ কাছে সেখানেই বিসর্জন দিয়ে দিচ্ছে, কেউ আবার ছুঁড়ে একটু দূরে ফেলে দিচ্ছে। ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য। এবার ছোট ছোট বাচ্চা কাচ্চারা যারা আম সংগ্রহ করার ইচ্ছায় সেই গঙ্গায় নেমে রয়েছে, তারা সেই আমগুলি সংগ্রহ করার জন্য দলবল মিলে উৎসাহের সাথে অপেক্ষা করে রয়েছে। কেউ গলা জলে দাঁড়িয়ে, কেউ বা দূরে ভেসে রয়েছে। কেউ গলা জলে দাঁড়িয়ে রয়েছে, কেউ দূরে সাঁতার দিয়ে ভেসে রয়েছে। আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। একসাথে 2-3 জন চিৎকার করতে করতে জল তোলপাড় করে এগিয়ে যাচ্ছে। যে পায় প্যান্টের পকেটে রেখে দেয়, অর্থাৎ পেয়ে নিজের অধিকারে রেখে দেয়, সেটা পকেটে আম ভরে গিয়ে ফুলে উঠে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসে। সেই আমে হাত দেওয়ার সাধ্যি কারণে, ধরো আমি একটা জায়গায় আম একসাথে পাহাড়ের মতো ঢিপি করছি, সেই জায়গাটিতে কেউ যে এসে আম নিবে সেই ক্ষমতা বা অধিকার কাউকে দেওয়া হয়নি। পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে। যেহেতু ছোট ছোট আম আর তাছাড়াও সেগুলি সংগ্রহ করা কুড়িয়ে পাওয়া আম, সেজন্য বাজারে কম দামে সেগুলি বিক্রি হয়। আজ গঙ্গায় ভাটা। জল অনেকটা সরে গেছে ঘাট থেকে। ভাটা হলে আমরা জানি সকলেই জল খানিকটা কমে যায়। সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পার শেষ হয়ে কিছুটা পলিমাটি, তারপর জল, অর্থাৎ সিঁড়ি পার করেও কিছুটা জায়গা পলিমাটি, তারপর রয়েছে জল, অর্থাৎ বুঝতেই পারছো জল অনেকটা নিচে নেমে গিয়েছে। স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে, বা জল যেহেতু অনেকটা নিচে নেমে গিয়েছে, স্নান করে সেই কাদা তো অনেকটা জায়গা পলিমাটি, সেই কাদা পাড়িয়ে তোমাকে ঘাটে উঠতে হচ্ছে। এই জন্য অনেকের বিরক্ত, কারণ সবে মাত্র স্নান করেছে, তারপরে যদি কাদা পাড়াতে হয় একটু বিরক্ত তো লাগবেই। তারপর অনেকে যায় ঘাটের মাথায়, ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে। সেই ঘাটের ধারে কিছু বামুন বসে থাকে, সেই বামুনদের কাছে যায়। যারা পয়সা নিয়ে জামা কাপড় জমা রাখে, গায়ে মাখার সর্ষে বা নারকেলের তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে, কিছু কিছু পুরোহিত সেখানে বসে থাকে, তাদের কাছে অনেকেই যায়। রাস্তার একেধারে বসা ভিখারিদের অনেকে উপেক্ষা করে, কেউ কেউ দেয় পয়সা, কেউ কেউ সেটিকে না দেখার ভান করেই চলে যায়, আবার কেউ কেউ করেও না, অনেকে দেয়ও। দুধারে ছোট ছোট নানান দেবদেবীর দুয়ার এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশ বাড়ির দিকে এগোবে। রাস্তার দুপাশ দিয়ে বিভিন্ন দোকান টোকান রয়েছে, এছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, সেগুলি দেখতে দেখতে বা কেউ না দেখেও রাস্তার সামনে দিয়ে তাকিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। পথের বাজার থেকে ওল, থোর বা কমলা লেবু হয়তো কিছু ধরনের এরকম কিনলেও কিনতে পারে, কিছু কিছু ভেজিটেবলস কেটেও কিনলেও কিনতে পারে। তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছবে বিরক্ত মেজাজে। তারপর ওই যে খালি পায়ে যেহেতু এসেছিল, রোদ্রে তাপা সেই উত্তপ্ত পথের ওপর দিয়ে যেহেতু হেঁটে যেতে হচ্ছে, তাই তারা খালি পায়ে বিরক্ত হয়ে
বাড়িতে পৌঁছবে। তেলচিটে একটা ছেঁড়া মাদুরে উপুর হয়ে বিষ্টুচরণ ধরো দলাই মলাই করতে করতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে। এই গল্পের একটি ক্যারেক্টারের নাম আমরা এতক্ষণে পেলাম, বিষ্টুচরণ ধর। সে তেল মালিশ করছিল, সেই তেল মালিশ করতে করতে গঙ্গার দিকে বিরক্ত মুখে তিনি তাকিয়েছিলেন। বিষ্টুধর পাড়ায় বেশ দাদা, অর্থাৎ বিষ্টুধরকে সবাই বেশ দাদা বলেই চেনে। আইএ পাস, অত্যন্ত বনেদি বংশের, খান সাতেক বাড়ি, অর্থাৎ তার প্রায় 7খানা বাড়ি, ও বড় বাজারে ঝাড়ন মশলার কারবার, বড় বাজারে তার মশলার কারবার, এবং সর্বোপরি 3.5 মণ একটি দেহের মালিক। 1 মণ সমান সমান প্রায় 40 কেজি, 3.5 মণ অর্থাৎ 3 মণ 120 কেজি, আর ওদিকে হাফ মণ 20 কেজি, অর্থাৎ 140 কেজি ওজনের দেহের মালিক সে। ওই রকম সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্র ওকে বহন করে। একটি 40 বয়সের সমবয়সী 40 বয়সের একজন বিশ্বস্ত তার সাথে থাকে সব সময়। বিষ্টুধরের বিরক্তির কারণ 15 হাত দূরের একটা লোক, তার থেকে 15 হাত দূরে থাকা একটি লোককে দেখে বিষ্টুধরের একটু বিরক্তিবোধ জন্মাচ্ছিল। পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, সেই লোকটির পরনে ছিল সাদা লুঙ্গি আর গেরুয়া রঙের পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা ছিল। তার দিকে পিটপিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে। বিষ্টু বুঝতে পারছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে, অর্থাৎ বিষ্টুধর ওই যে 140 কেজি ওজনের মতো তার ওজন, সেজন্য লোকটি যে হাসছে সেটা বিষ্টুধর বুঝতে পেরেছে। এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে। বিষ্টু তখন দুঃখ পায়, তার ইচ্ছে করে ছিপছিপে হতে, কিন্তু সেই 140 কেজি থেকে কিভাবে ছিপছিপে হবে সেটাও তো একটি ব্যাপার। কিন্তু বিষ্টু বিরক্ত হচ্ছে যেহেতু ওই লোকটা মোটেই বাচ্চা নয়। বাচ্চারা হাসে সেটা আলাদা ব্যাপার, যেহেতু লোকটি বাচ্চা নয় তাই সে হাসছে দেখেই বিষ্টুধর একটু বিরক্ত হচ্ছে। চোখে পুরু লেন্সের চশমা, সেই লোকটির চোখে মোটা একটি লেন্সের চশমা। নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায়, তুমি লবণের সাথে গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায় যে কালারটি হয় সেরকম দেখাচ্ছিল। মাথায় কদম ছাট চুল, সেই রঙের কদম যেরকম ছোট ছোট থাকে, মানে তার চুলগুলি কদমের উপরে ফুলের উপরে, সেরকম কদম ছাট চুল। বয়সটা 50-এর এধারে বা ওধারে, বছর 5-এর মধ্যে হতে পারে, অর্থাৎ 50 বছরের হয় এদিক, না 50 বছরের এদিক, 5 বছর এদিক ওদিক হতেই পারে। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো, মাটিকে পোড়ালে যেমন রং হয় লোকটির গায়ের রঙও সেরূপ। আর চোখের চাহনি, ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধ হয় সূর্যের দিকে চ্যালেঞ্জ করে তাকিয়ে থেকেই মণির রংটা ফিকে হয়ে গেছে, অর্থাৎ সূর্যের দিকে তাকিয়ে থেকে থেকেই মণির রংটা পাল্টে গিয়েছে। চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না সেই ব্যাপারগুলো, ব্লোটচের মতো পুড়িয়ে দিয়ে ভেতর সেধিয়ে যাবে। অর্থাৎ তুমি তার চাহনির দিকে তাকিয়ে তুমি বুঝতে পারবে যে সেই লোকটি এমন ভাবে তোমার দিকে তাকাচ্ছে যেন সবকিছু পুড়িয়ে দেবে। চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ, তার মনের মধ্যে প্রচন্ড জেদ, এটি দেখেও বোঝা যাচ্ছে। মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করতে লাগলো পিস্টনের মতো, অর্থাৎ মালিশ দেওয়ার সময় তার হাঁটুটা পিঠ পর্যন্ত মালিশ করে করে ওঠাতে লাগলো। 10 এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোড়া করে বিষ্টুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো, মানে এরকম করে দেখবে সেলুনে যে এইভাবে দেয় সেভাবে বিষ্টুর পিঠের মধ্যে কোদালের মতো চালালো। এরপর বিষ্ণু চিত হবার চেষ্টা করলো, অর্থাৎ উল্টে শোয়ার চেষ্টা করলো, পারছিল না। মালিশওয়ালা ঠেলে ঠুলে গড়িয়ে দিতেই সে অভিষ্ট লাভ করলো, অর্থাৎ যখন পারছিল না উল্টোতে মালিশওয়ালা একটু জোরে তাকে ধাক্কা দিয়ে উল্টে দিল। আবরু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্ণু গম্ভীর স্বরে নির্দেশ দিল, তানপুরা ছাড়। মানে যে গামছাটি পরেছিল সেই গামছাটি একটু সরে যাচ্ছিল, সেই গামছাটি ঠিকঠাক করে নিয়ে তানপুরা বাজানোর মানে নির্দেশ দিল বিষ্টুধর। মালিশওয়ালা 10 আঙ্গুল দিয়ে বিষ্টুর সারা শরীরের চর্বিগুলো খপাখপ খামচে টেনে টেনে ছেড়ে দিতে লাগলো। তানপুরা এভাবে বাজাতে লাগলো, 10 আঙ্গুল দিয়ে খামচাতে লাগলো তেল মালিশওয়ালা। তবলা বাজা, এবার বললো তবলা বাজা, আমরা যেভাবে তবলা বাজাই 2 হাত দিয়ে। মালিশওয়ালা 10 আঙ্গুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অবধি ধপাধপ চটাতে শুরু করলো, কোমর থেকে গলা পর্যন্ত ধপ 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 করে মারতে শুরু করলো। চোখ বুজে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো লোকটা নিশ্চয়ই এখন ফ্যাক ফ্যাক করে হাসছে,
বিষ্ণুধর তো এসব করছে, করে নিয়ে মনে হচ্ছে নিশ্চয়ই লোকটা তাহলে আমাকে দেখে হাসছে। বিষ্ণু তখন খুব বিরক্ত বোধ করে বলল, সারেগামা কর। এই যে এভাবে এভাবে যে করে সারেগামা, সেই সারেগামা করার কথা বলল। মালিশওয়ালার নির্দেশ পেয়ে আঙ্গুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্টুর সর্বাঙ্গে, মানে শরীরের প্রত্যেকটি অঙ্গে হারমোনিয়াম বাজাতে লাগলো। আঙ্গুলগুলো শরীরে কিলবিল করায় সুরসুরি লাগছিল, যেহেতু তার একটু চর্বিযুক্ত শরীর, এভাবে আঙ্গুলগুলো করছিল তো, আর তার সুরসুরি লাগছিল। এবং প্রতিক্রিয়ায় চর্বি থলথলে কেঁপে উঠতেই বিষ্টু শুনলো খুব খুব হাসির শব্দ। এভাবে করছিল, চর্বিগুলো নড়ছিল, তাই ওই পার থেকে যে লোকটি দাঁড়িয়েছিল সে খুব খুব করে হাসছিল। চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল, এত হাসির কি আছে? হ্যাঁ, সে জিজ্ঞেস করলো, এত হাসির কি আছে? সেকেন্ড 20 পরে বিষ্টু জবাব শুনলো, প্রায় 20 সেকেন্ড পরে। মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে, মানে এটা মেসেজ করাচ্ছেন, না গান বাজনার কোনো ক্লাস হচ্ছে? যাই হোক না, তাতে আপনার কি? না মানে ব্লাড প্রেশার মেপেছেন? আপনার দরকার, মানে আপনি আমাকে কেন সাজেশন দিচ্ছেন? ব্লাড সুগার পরীক্ষা করেছেন? কোলেস্টেরল লেভেলটা দেখেছেন কি? মানে আপনার যা শরীর, এই সমস্ত চেক করেছেন? কে মশাই আপনি? গায়ে পড়ে এত কথা বলছেন? চান করতে এসেছেন, করে চলে যান। বলছে, তা যাচ্ছি, তবে আপনার হাতটা বোধ হয় আর বেশি দিন এই গন্ধমাধ্যমটা টানতে পারবে না, অর্থাৎ আপনার যে শরীর, সেই শরীরটা আর টানতে পারবে না, আপনার হার্ট এই শরীরটাকে টানতে পারবে না। কি বললেন? বিষ্ণুধর উঠে বসার জন্য প্রথমে কাত হয়ে কনুইয়ে ভর দিয়ে মাথাটি তুললো। আগে কাত হলো, কনুইয়ে ভর দিল, আগে মাথাটি তুললো, তারপর দু হাতে মেঝে চাপ দিয়ে উঠে বসলো। মানে ডাইরেক্ট উঠে বসতে পারছে না। লোকটি কাঁচুমাচু হয়ে বলল, অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনকি অ্যাটাক হয়েছে বলে শুনিনি, সুতরাং আমি হয়তো ভুলও ভাবতে পারি। অর্থাৎ হাতির কখনো হার্ট অ্যাটাক হয়নি, বা হিপো জলহস্তি তার তো হার্ট অ্যাটাক হয়নি, মানে আমি শুনিনি, অতএব আমার একটি হিসাব ভুলও হতে পারে। বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না, সে তো রাগে গজগজ করছে। তাকে হিপো বলছে, হাতি বলছে, শুধু চোখ দিয়ে কামান ডাকতে লাগলো, মানে চোখ দিয়ে আগুন ঝরতে লাগলো তার। লোকটি পাঞ্জাবি খুললো, লুঙ্গি খুললো, ভিতরে হাফ প্যান্ট পরেছিল। অবশেষে বিষ্ণুধর কোনো ক্রমে বলল, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। আমার বউ ঠিক একই কথা বলে, মানে অপোজিটে যে লোকটি ছিল বলছে, আমার বউ একই কথা বলে, আমাকে কিছু বলতে পারে না। আপনি একটা ননসেন্স। আমার ক্লাবের অনেকেই তাই বলে, মানে উনার তো কোনো ব্যাপারই না, ননসেন্স বললেও তার কোনো গায়ে লাগছে না। আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত, অর্থাৎ আপনাকে চাবুক দিয়ে মেরে চাপকে লাল করা উচিত। লোকটি আবার ছেলে মানুষের মতো পিটপিট করে তাকালো। আচ্ছা, আমি যদি আপনার মাথায় চাটি মারি, আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন? মানে আমি যদি আপনাকে মেরে দৌড়ে পালাই, আপনি আমাকে ধরতে পারবেন? কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়ে ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো, অর্থাৎ এরকম এরকম করে ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো। অনেকে তাকালো, অনেকে ভাবলো পাগল। বিষ্টু হতভম্ব হয়ে লোকটি জগ করা দেখতে লাগলো। চাটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি হঠাৎ বিষ্ণুধরের দিকে এরকম এরকম করে, মানে ভাবছে হয়তো চাটি মারার জন্য আসছে। বিষ্টু ডুব দেওয়ার মতো মাথাটা নিচু করলো, এইভাবে মাথাটা নিচু করলো বাঁচার জন্য। লোকটি হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেল, মানে একটু ভয় দেখালো আর কি। যাই হোক, আমি বলেছিলাম এটা অর্ধেক অর্ধেক করে করব, খুব ছোট ভিডিও। আর পরে আরো দুটো পাতা রয়েই গেল 1 নম্বর অধ্যায় থেকে, আর সেই দুটো পাতা বলে পরের ভিডিওতে আমরা তার সাথে কিছু এসিকিউ প্রশ্ন উত্তর জুড়ে দিব। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই।